দর্শক, এটিএন বাংলায় স্বাগত। আমন্ত্রণ জানাচ্ছি খেলাধুলা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন এটিএন স্পোর্টস হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি এস.এম. আব্দুল শাকুর। চলুন আজকের পর্ব শুরু করি। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই স্লোগানকে সামনে রেখে দেশের ক্রীড়ার মানোন্নয়নে চেষ্টা করে যাচ্ছে সরকার। তারই অংশ হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলের খেলোয়াড়দের বেতনের আওতায় আনা। পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে প্রিয় খেলাকে পেশা হিসেবে নেওয়ার তাগিদও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই স্লোগানকে সামনে রেখে দেশের ক্রীড়ার মানোন্নয়নে চেষ্টা করে যাচ্ছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তারই অংশ হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলের খেলোয়াড়দের বেতনের আওতায় আনা। এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, নির্বাচনী ইশতেহারে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়নের অংশ হিসেবেই ক্রীড়া কার্ড কার্যক্রম শুরু হলো। ক্রীড়া সংক্রান্ত সেক্টরে আমরা বলেছিলাম যে আমাদের দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আমরা দেশের ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। আজকের এই অনুষ্ঠানটি আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলাম, দেশের মানুষকে দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতির কাজটি আমরা ধীরে ধীরে শুরু করছি বা শুরু করেছি। আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে তার প্রমাণ। পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে প্রিয় খেলাকে পেশা হিসেবে দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। দেশে বিদেশে বিজয় মালা বরণ করে বিশ্বে ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে আপনারা প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, ক্রীড়াবিদদের আর্থিক ও সামাজিক নিরাপত্তায় ক্রীড়া কার্ড ঢাল হিসেবে কাজ করবে। ওয়ার্ড ভিত্তিক মাঠ তৈরি ও মাঠ দখলমুক্তকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক সারা দেশে প্রতিটি ইউনিয়নে 3 একর জমি অধিগ্রহণপূর্বক মাঠ নির্মাণের জন্য কার্যক্রম শুরু করা হয়েছে। অনুষ্ঠান শেষে প্রতিক্রিয়ায় আর্থিক পুরস্কার ও সম্মাননা পেয়ে ক্রীড়াবিদরা বিএনপি সরকারকে ধন্যবাদ জানান। খেলোয়াড়রা তাদের নিজেদের প্রফেশনটাকে এখন চোখ বন্ধ করে তাদের প্রফেশন হিসেবে নিতে পারবে এবং সেই মুহূর্তটা আমার মনে হয় চলে এসেছে। যেই সিদ্ধান্তটা নিল এটা ক্রীড়া অঙ্গনের পুরো চেহারাটাই পরিবর্তন করে দিবে। খেলা শুরু করছে তাদের জন্য খুবই ভালো হবে এবং তাদেরকে আরও উৎসাহ বাড়াবে। অনুষ্ঠানে জানানো হয় যে সকল ক্রীড়াবিদ বেতনের আওতায় আসবেন। প্রতি 4 মাস পর পর তাদের পারফরমেন্স মূল্যায়ন করা হবে। পারফরমেন্সে ঘাটতি দেখা দিলে তালিকা থেকে বাদ দিয়ে নতুনদের অন্তর্ভুক্ত করা হবে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর পল্টন ময়দানে অনুষ্ঠিত হয়ে গেল রোমাঞ্চকর বিচ কাবাডি প্রীতি ম্যাচ। বালুকাময় মাঠে পুরুষ ও নারী উভয় বিভাগে দাপট দেখিয়ে জয় পেয়েছে লাল দল। টুর্নামেন্টের মধ্য দিয়ে মূলত চীনের আসন্ন এশিয়ান বিচ গেমসের প্রস্তুতি ঝালিয়ে নিলেন জাতীয় দলের খেলোয়াড়রা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। রাজধানীর পল্টনের তপ্ত বালুতে তখন কাবাডির ধ্রুপদী লড়াই। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে মুখোমুখি হয় লাল ও সবুজ দল। পুরুষ বিভাগের লড়াইয়ের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে লাল দল। প্রথমার্ধে 25-9 পয়েন্টে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দারুণ লড়াই করে সবুজ দল। তবে শেষ পর্যন্ত 36-34 পয়েন্টে ঘাম ঝরানো জয়ে মাঠ ছাড়ে লাল দল। লড়াইয়ের মাত্রা আরো বাড়ে নারী বিভাগের ম্যাচে। শুরুতে লাল দল এগিয়ে থাকলেও ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয় মোড় নেয়। স্কোরে সমতা আশায় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। স্নায়ুচাপের সেই লড়াইয়ে 39-36 পয়েন্টে সবুজ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মাতে লাল দলের মেয়েরা। এই আয়োজনকে ঘিরে বাড়তি উন্মাদনা ছিল প্রধান অতিথিকে নিয়ে। বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত আইজিপি ও কাবাডি ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আলী ফকিরের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো যোগ দেন ফেডারেশনের কোনো আয়োজনে। খেলোয়াড়দের নৈপুণ্যে মুগ্ধ, এমনটাই জানান তিনি। আমাদের তরুণ প্রজন্ম
এই মাদকের ছড়াছড়ির কারণে, নেশাগ্রস্ত হওয়ার কারণে ছিনতাই, খুন খারাপি, উগ্রবাদ সব কিছুই তৈরি হয়েছে কিন্তু এই মাদকের কারণে। এই মাদক থেকে সমাজকে মুক্ত করার জন্য পারে আমাদের এই খেলোয়াড় এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একযোগে কাজ করলে সমাজ থেকে এই মাদক নির্মূল, ছিনতাই, সন্ত্রাস এগুলো মুক্ত করা সম্ভব। আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে এই কাবাডি বলেন, ক্রিকেট বলেন, খেলোয়াড় জগতে যারা আছে, ক্রীড়া জগতে প্রত্যেকেই আমরা অ্যাম্বাসেডর হিসাবে কাজ করব এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করে দেশে বিদেশি বিনিয়োগ আসবে, জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং আমরা সবাই মিলে সুখে শান্তিতে সমৃদ্ধময় বাংলাদেশে বসবাস করতে সক্ষম হব। ধন্যবাদ সবাইকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান, কাবাডি ফেডারেশনের সহসভাপতি আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতার হোসেন, ফেডারেশনের সাধারণ সম্পাদক SM নেওয়াজ সোহাগ ছাড়াও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা। রাজনীতির কারণে মেধাবী অ্যাথলেটরা যেন বঞ্চিত না হন, মোহামেডান ক্লাব পরিদর্শন এসে এমন কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর MP। ঐতিহ্যবাহী ক্লাবটির নবযাত্রায় কর্মকর্তারা আশা প্রকাশ করেন সবার চেষ্টায় মোহামেডান তার হারানো গৌরব ফিরে পাবে। ক্যাসিনো কাণ্ড এবং আর্থিক অনটন থেকে শুরু করে নানা ধরনের সমস্যায় জর্জরিত দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য ক্লাবে উপস্থিত হন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, রাজনীতির কারণে যেন মেধাবীরা বঞ্চিত না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। রাজনীতির কারণে কোনো মেধাবী ক্রীড়াবিদ বাদ পড়বে দল থেকে বা জাতীয় দল থেকে, এটা সবচেয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এইগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যারা খেলোয়াড় তারা যেন পেশাজীবী হয়ে ওঠে খেলাকে নিয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, অ্যাথলেটদের রাজনীতির সঙ্গে জড়িত হওয়ার প্রয়োজন নেই, যারা পারদর্শী তারা যেন সমান সুযোগ পায়। তার রাজনৈতিক রং কি, এই দিয়ে যেন কোনো খেলোয়াড়কে বিবেচনা করা না হয়। যারা ভালো খেলতে পারে, যারা দক্ষ, খেলাতেই যারা মেধাবী, তারা যেন সমান সুযোগ পায়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আশা প্রকাশ করেন, সম্মিলিত চেষ্টায় মোহামেডান আবারও দেশের ক্রীড়াঙ্গনে শীর্ষস্থান ফিরে পাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে আমরা খেলাধুলার সাথে কোনো রাজনৈতিক কোনো কর্মকাণ্ডকে কখনোই জড়াবো না। আমরা রাজনীতির ঊর্ধ্বে থেকে আমরা খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে চাই। পাশাপাশি আমাদের আগামী বাংলাদেশে তৃণমূল পর্যায় থেকে খেলাধুলাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। মোহামেডানের সাফল্যের কথা তুলে ধরে ফুটবল দলের সাবেক ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, নতুন কমিটির নেতৃত্বে আবারও ক্রীড়াঙ্গনে শ্রেষ্ঠত্বের পথে এগিয়ে যাবে ক্লাবটি। যারা যে পাওনা আছে তাদেরকেও পেইড করা হবে এবং পরবর্তীতে আমরা যাতে আরও বেটার পজিশনের বিদেশি খেলোয়াড় এনে একটা চ্যাম্পিয়ন দল গঠন করতে পারি, সেই দিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো। এ সময় ক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এখান থেকেই শুরু মোহামেডানের নবযাত্রার। মোহামেডান ক্লাবের প্রাণ জনাব মনিরুল হক চৌধুরী। পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করেন নুরুল ইসলাম খান নাইম। একাডেমিক শিক্ষার পাশাপাশি যার রক্তে মিশেছিল খেলাধুলা আর শরীর চর্চার নেশা। একজন সংগঠক, একজন দক্ষ বিচারক এবং একজন সফল টিম লিডার হিসেবে তিনি আজ দেশের বডি বিল্ডিং অঙ্গনের অপরিহার্য ব্যক্তিত্ব। শরীর শুধু হাড় মাংসের কাঠামো নয়, এটি এক সাধনার নাম। আর এই সাধনাকে যারা শিল্পের পর্যায়ে নিয়ে যান তাদের বলা হয় বডি বিল্ডার। তবে এই শিল্পীদের পেছনের কারিগর যারা, তারা নিভৃতে কাজ করে যান এক নিরন্তর নেশায়। আজ আমরা জানব এমনই এক নিবেদিত প্রাণ সংগঠক নুরুল ইসলাম খান নাইমের গল্প। পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এখান থেকে BA অনার্স এবং MA ডিগ্রি অর্জন করেন নুরুল ইসলাম খান নাইম। একাডেমিক শিক্ষার পাশাপাশি যার রক্তে মিশে ছিল খেলাধুলা আর শরীর চর্চার নেশা।
প্রকৃত সমাজকে ফিটনেসের প্রতি উদ্বুদ্ধ করতে তিনি গড়ে তুলেছেন সাউথ পয়েন্ট ফিটনেস জোন এবং ডায়মন্ড জিম। কেবলমাত্র ব্যবসা নয়, বরং সুস্থ ও সুঠাম দেহের প্রজন্ম তৈরি করাই ছিল তার মূল লক্ষ্য। সাল বডি বিল্ডিং অঙ্গনে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। মিস্টার ঢাকা বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ এর সদস্য সচিব হিসেবে দায়িত্ব নিলেন নুরুল ইসলাম খান নাইম। তার বলিষ্ঠ নেতৃত্বে এই আয়োজনটি আজ দেশের অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতায় পরিণত হয়েছে। শরীর গঠন কেবল দেখার বিষয় নয়, এটি মাপ জোখের বিষয়। 2011 সাল থেকে তিনি বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের জাতীয় জাজ হিসেবে কাজ করছেন। তবে তার মেধার সীমানা দেশ ছাড়িয়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক আঙ্গিনাও। 2018 সালে তিনি অর্জন করেন আন্তর্জাতিক স্পোর্টস জাজের মর্যাদা এশিয়ান ফিটনেস এবং বডি বিল্ডিং ফেডারেশনের হাত ধরে। বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের সাবেক মিডিয়া কমিটির চেয়ারম্যান এবং নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি এই খেলাকে নতুন এক উচ্চতা নিয়ে গেছেন। 2018 সাল বাংলাদেশের বডি বিল্ডিং ইতিহাসের এক স্বর্ণাক্ষরে লেখা সময়। টিম ম্যানেজার হিসেবে নুরুল ইসলাম খান নাইমের নেতৃত্বে সাউথ এশিয়ান বডি বিল্ডিং এবং ফিটনেস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। তার সুযোগ্য নির্দেশনায় লাল সবুজের প্রতিনিধিরা ছিনিয়ে আনলেন 2টি গোল্ড, 3টি সিলভার এবং 2টি ব্রোঞ্জ সহ মোট 7টি আন্তর্জাতিক পদক। এটি ছিল বাংলাদেশের বডি বিল্ডিংয়ের এক বিশাল মাইলফলক। নাই মনে করেন, আসলে শরীর গঠন শুধু মাসল তৈরি করা নয়, এটি একটি সুশৃঙ্খল জীবনযাপন। বাংলাদেশ বডি বিল্ডিং শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, আমাদের বডি বিল্ডাররা আন্তর্জাতিক অঙ্গনে প্রত্যেকটি ইভেন্টে অংশগ্রহণ করে দেশের সুনাম বয়ে আনবে। তার হাত ধরেই বিশ্বমঞ্চে বারবার উড়ুক বাংলাদেশের পতাকা, এই প্রত্যাশা আমাদের সবার। রাজধানীতে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো আর্টিজান স্বাধীনতা দিবস সেপাক টাক্রো টুর্নামেন্ট 2026। বাংলাদেশ সেপাক টাক্রো জাতীয় স্টেডিয়ামে দিনব্যাপী এই প্রতিযোগিতায় রাজশাহী জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাতক্ষীরা জেলা দল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পায়ের জাদুতে বলের নিয়ন্ত্রণ আর অ্যাক্রোবেটিক স্টাইলে স্ম্যাশ, বাংলাদেশ সেপাক টাক্রো জাতীয় স্টেডিয়ামে দিনভর চলল এমনই রোমাঞ্চকর লড়াই। স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ সেপাক টাক্রো অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত হলো আর্টিসান স্বাধীনতা দিবস সেপাক টাক্রো টুর্নামেন্ট 2026। বরাবরের মতোই আমাদের রাষ্ট্রীয় দিবসগুলো উদযাপনের জন্য সেপাক টাক্রো খেলা আয়োজন করে থাকে। স্বাধীনতা দিবস সেপাক টাক্রো, বিজয় দিবস সেপাক টাক্রো, আবার জাতীয় ক্রীড়া পরিষদ বা যুব ক্রীড়া মন্ত্রণালয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন করে, তখন আমরা প্রোগ্রাম করে থাকি। স্বাধীনতা দিবস সেপাক টাক্রো চ্যাম্পিয়নশিপ বা টুর্নামেন্ট 2026-এ এখানে আমরা মোট দিনব্যাপী 2টা মহিলা দল আর 4টা পুরুষ দল খেলা পরিচালনা করতেছে। এখানে আছে সাতক্ষীরা জেলা দল, আছে রাজশাহী জেলা দল, আছে নীলফামারী জেলা দল এবং ঢাকা জেলা দল। আমাদের যে ইন্টারন্যাশনাল সেপাক টাক্রো ফেডারেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ করে, সেই চ্যাম্পিয়নশিপে আমরা 2025 সালের জুলাই মাসে অংশগ্রহণ করে মোট 7টা ইভেন্টে অংশগ্রহণ করে 6টাতে আমরা পদক পাই। আমাদের ডিভিশন 1-এ আমরা খেলে থাকি। ইন্টারন্যাশনাল সেপাক টাক্রো ফেডারেশনের যে ক্যাটাগরি ডিভিশন 1 ক্যাটাগরিতে আমরা নিয়মিত খেলি। আমরা ডিভিশন 2 থেকে রানার্স আপ হয়ে ডিভিশন ক্যাটাগরিতে উন্নীত হয়েছিলাম, এটা থাইল্যান্ডে 2013 সাল। সেপাক টাক্রো এখন পরিচিত ও জনপ্রিয় একটি খেলা। আর্টিজানের আর্থিক সহযোগিতা এবং জাতীয় ক্রীড়া পরিষদের সহায়তায় সেপাক টাক্রো এখন একটি নিজস্ব ও নতুন খেলার মাঠ পেয়েছে। এই অবকাঠামো উন্নয়ন খেলাটিকে দেশে আরো এগিয়ে নিতে বড় ভূমিকা পালন করবে। এটা অবশ্যই খুব সুন্দর উপভোগ করার একটা খেলা, এবং আমি মনে করি এখন আর সেপাক টাক্রো বাংলাদেশের জন্য একদম নতুন খেলা না, যেহেতু আমরা আন্তর্জাতিক পর্যায়ে গোল্ড মেডেল থেকে শুরু করে অনেক বড় বড় সম্মান অলরেডি আমরা পেয়েছি, এবং আগামীতে আমরা আরও ভালো কিছু করার আশা রাখি।
স্কোয়াড ইভেন্টে লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নেয় ঢাকা, নীলফামারী, সাতক্ষীরা ও রাজশাহী জেলা দল। প্রতিটি ম্যাচই ছিল টান টান উত্তেজনা, তবে সব আলো কেড়ে নেয় ফাইনাল ম্যাচটি, যেখানে রাজশাহী জেলা দলকে 2-1 সেটে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয় সাতক্ষীরা জেলা দল। আর রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় রাজশাহী। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও আর্টিজান আউটফিটার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আলী আহমেদ রাসেল। এ সময় তিনি দেশের এই উদীয়মান খেলাটির উজ্জ্বল ভবিষ্যতের কথা তুলে ধরেন। আয়োজকরা মনে করছেন, নতুন মাঠ পাওয়ার ফলে এখন থেকে নিয়মিত অনুশীলনের মাধ্যমে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা আরও সহজ হবে। এবার আমাদের নিয়মিত আয়োজন স্পোর্টস হাইলাইটস। ইতিহাস গড়ল বাংলাদেশ সার্ফিং দল। প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে দলটি। 2026 সালে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিতব্য 20তম এশিয়ান গেমসের বাংলাদেশের সার্ফাররা সরাসরি সার্ফিং ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। বিশ্বকাপ শুরুর মাত্র 72 দিন আগে জাতীয় দলের প্রধান কোচ অটো আন্দোকে ছাঁটাই করেছে ঘানা। গত সোমবার রাতে জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে 2-1 গোলে হারের অল্প সময় পরই তাকে সরিয়ে দেওয়া হয়। বিশ্বকাপের আগ মুহূর্তে কোচ ছাঁটাই করায় এখন নতুন চ্যালেঞ্জের মুখেই পড়ল আফ্রিকার দেশটি। থাইল্যান্ডে সোনাজয়ী 3 আর্চার হিমু বাছার, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ দেশে ফিরে পেলেন উষ্ণ অভ্যর্থনা। রবিবার বিমানবন্দরে তাদের ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ মাহবুবুল আলম। আন্দামান সাগরের ঢেউকে সঙ্গী করে বাংলাদেশের 2 সাঁতারু মোস্তাফিজুর রহমান ও হুমায়দ ইহসান মুন 10 কিলোমিটার এক কঠিন যাত্রা শেষ করলেন। থাইল্যান্ডের ক্রাবিতে অনুষ্ঠিত ওশান ম্যান 2026 প্রতিযোগিতার ওপেন ওয়াটার সাঁতারে 10 কিলোমিটার ক্যাটাগরিতে অংশ নেন তারা। জাম্বিয়ার জালে আর্জেন্টিনার 5 গোল। র্যাঙ্কিং এ 88 ধাপ পিছিয়ে থাকা জাম্বিয়ার বিপক্ষে 5-0 গোলের দাপটে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এদিকে 5 মিনিটে 2 গোল করে ক্রোয়েশিয়াকে হারালো ব্রাজিল। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে অরল্যান্ডোর ক্যাম্পিং স্টেডিয়ামে শেষ প্রীতি ম্যাচটি খেলল ব্রাজিল। দেখতে দেখতে আমরা এখন এটিএন স্পোর্টস হাইলাইটসের একেবারেই শেষ প্রান্তে। অনুষ্ঠান নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে, তবে স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নম্বরে জানাতে পারেন। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, আর ভালোবাসেন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।